স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ক্লাস দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। তো আমরা এই ক্লাস থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে স্নেহের শিক্ষার্থী বৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা অনেকেই যোগাযোগ করছো আমাদের এই গ্রুপ ক্লাসে, কমেন্টস লিখছো, তোমাদের মতামত লিখছো। এজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এই প্রত্যাশায় আমি আজকে শুরু করে দিচ্ছি। প্রতিদিনের মতো আজকেরও ইনস্ট্রাকশন আমার যে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করতে পারবে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, আশা রাখি আমি লিখলেও তোমরা দেখতে পারবে। আমাদের পদ্ধতি হলো যদি তোমরা মেসেজ করো তাহলে আমি আমার কমেন্ট বক্সে দেখতে পারবো এবং তোমাদের চাহিদা অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারবো, আশা রাখছি। তো আমাদের বাংলা ব্যাকরণে আমরা ধ্বনির পরিবর্তন শিখছি। হ্যাঁ, ধ্বনির পরিবর্তন। দেখো, এই ধ্বনির পরিবর্তনটা আমরা বাস্তব জীবনে এটার সাথে সম্পৃক্ত। ধ্বনির পরিবর্তনের সাথে বাস্তব জীবনে আমরা সম্পৃক্ত। যেহেতু এই ধ্বনির পরিবর্তনে বাস্তব জীবনের সাথে আমরা সম্পৃক্ত, সেহেতু বিষয়টি আমরা খুব সহজেই আত্মস্থ করতে পারব। আমরা শব্দের মধ্যে যে স্বরধ্বনির আগমন অর্থাৎ আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এ বিষয়গুলো আমরা পড়েছি। এরপরে আমরা দেখো অভিনীতি পড়েছি, স্বরসঙ্গতি পড়েছি, স্বরলোপ পড়েছি, সমীভবন পড়েছি। এ বিষয়গুলো আমরা পড়েছি। সমীভবনে আমরা জানতে পেরেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে দুটো ধ্বনি যদি দুই রকমের হয়, হ্যাঁ, শব্দের মধ্যে যে ধ্বনির অল্প বিস্তর সমতা, এই অল্প বিস্তর সমতাকে এটাকে বলা হয় সমীভবন। যেমন আমরা উদাহরণ দিয়েছি, পদ্ম থেকে পদ্ম, জন্ম থেকে জন্ম। এরকম আরও আমরা প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন, এগুলো আমরা ইতোমধ্যে পড়েছি। বিষমীভবন থেকে আজকে আমরা শুরু করতে চাচ্ছি। দেখো, বিষমীভবন, বিষমীভবন। দেখো, তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার, সমীভবন বানানে তো দন্ত স ছিল। হ্যাঁ, তো এখন বিষমীভবন লিখতে গেলে দেখো, বি যোগ সমীভবন, এই ইকারান্ত বিসর্গের পর যদি দন্ত স থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়ে যায়। হ্যাঁ, তো ইকারান্ত বিসর্গের পর দেখো এই যে বিসর্গটা আছে, আমরা আশা রাখছি আগামী ক্লাসেই আমরা নত্য সত্য বিধানের আলোচনায় যাব। তোমরাও প্রস্তুতি রাখবে। আমরা দেখো এখানে এই বি যোগ করে দেই, আর বাকি মি ভবন, এই যে লিখলাম মি ভবন। হ্যাঁ, তাহলে বিষমীভবন বানানটা দেখো, এটা মনে রাখবে, সমীভবন বানানে কিন্তু দন্ত স। হ্যাঁ, আমরা দেখছি সমীভবন বানানে দন্ত স, কিন্তু বিষমীভবন লিখতে গেলে কিন্তু মূর্ধন্য স হয়ে যাচ্ছে এই ইকারান্ত উপসর্গের কারণে। এটা আমাদের মনে রাখতে হবে। তো বিষমীভবন, সমীভবন যেমন ছিল দুটি ভিন্ন ধ্বনি অল্প বিস্তর সমতা, তো বিষমীভবন হলো দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন দেখো, দুটো
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন আমরা উদাহরণ লিখতে পারি, শরীর থেকে শরীর। একটু লক্ষ্য করো, তাহলে বিষয়টা খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে শরীর, এখানে র আছে, এখানেও র আছে, এখানে দুটো র আছে, একটা র দুটো র। এখানে দেখো প্রথম রটা আছে এবং দ্বিতীয় রটার পরিবর্তন হয়ে ল হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বলেছি দুটো সমবর্ণ। সমবর্ণ মানে কি? একই বর্ণ। হ্যাঁ, এই দেখো, এই যে সমবর্ণ কয়টা? দুটো। এই যে একটা, এই যে একটা, দুটো সমবর্ণ আছে, এর একটির পরিবর্তন হয়েছে। হ্যাঁ, একটির পরিবর্তনকে আমরা বলেছি কয়টার পরিবর্তন? একটির পরিবর্তনকে। তাহলে দেখো যে এখানে র র কম্পনজাত ধ্বনি, দুটোই কম্পনজাত ধ্বনি আছে। এই দুটো কম্পনজাত ধ্বনির মধ্য থেকে দ্বিতীয় কম্পনজাত ধ্বনিটি পরিবর্তিত হয়ে পার্শ্বিক ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। দুটো কম্পনজাত ধ্বনি থেকে পরের কম্পনজাত ধ্বনিটি পরিবর্তিত হয়ে পার্শ্বিক ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। এই বিষয়টিকে আমরা বলছি বিষমীভবন। অর্থাৎ ওই যে গতকালকে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমার বন্ধুর বিল্ডিং 10 তলা, তোমারটা 7 তলা, তোমার বন্ধু তোমারটাকেও 10 তলা করে দিল, অর্থাৎ দুটো অসমান ছিল সমান করে দিল। এটাকে আমরা বলেছিলাম সমীভবন। আর আজকে দেখতে পাচ্ছি যে দুটো সমান সমান ছিল। ধরো তুমিও এক ম্যাচে 50 রান করেছো, তোমার বন্ধুও 50 রান করেছে। এর পরবর্তী ম্যাচে তুমি চেষ্টা করতেছো যে কিভাবে তোমার বন্ধুকে টপকে তুমি 70 রান করে ফেলবে। অর্থাৎ তোমার বন্ধুর 50, তোমার 70 করে ফেলছো, অর্থাৎ দুটো অসমান হয়ে গেছে। তাহলে দেখো এখানে দুটো সমান সমান, একই ধ্বনি ছিল, সমবর্ণ ছিল। এটা আর এটা দুটোই সমবর্ণ, একই বর্ণ। এখানে আমরা এটা ঠিক রয়েছে আর এটার পরিবর্তন ঘটেছে, একটি পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন শরীর থেকে শরীর। তো আমরা আরেকটা উদাহরণ যদি লিখি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেমন দেখো একটা শব্দ লাল, এই শব্দটি পরিবর্তিত হয়ে নাল হয়ে যায়। নাল আসলে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে যে শব্দগুলো আসে, এই শব্দগুলোই যে আমাদের ব্যবহার করতে হবে বিষয়টা এরকম নয়। ব্যাকরণ কিন্তু অ্যাডভান্স হয় না। ব্যাকরণ কিন্তু সর্বদাই সবসময়ই আগে ভাষায় পরিবর্তন আসে, তারপরে সেই পরিবর্তনটা ব্যাকরণে লিপিবদ্ধ হয়ে থাকে, ব্যাকরণ সেটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের উৎপত্তিকাল হলো 7ম শতাব্দী, কিন্তু আমাদের বাংলা ভাষায় বাংলা ব্যাকরণের উৎপত্তিকাল কখন? আমরা একেবারে ন্যাথেনিয়েল ব্রাসি হেলহেড বা এনবি হেলহেড যেটা বলি, বা আমাদের ব্যাকরণ নিয়ে প্রথম কাজ করেছেন ম্যানুয়েল দ্য আসুসুম্পো সাও, এরা কাজ করেছেন কিন্তু 1700 খ্রিস্টাব্দে। 1743 থেকে কাজ শুরু হয়েছে ম্যানুয়েল দ্য আসুসুম্পো সাও, এরপরে এনবি হেলহেড অর্থাৎ ন্যাথেনিয়েল ব্রাসি হেলহেড। এরপরে আমাদের বাংলা ব্যাকরণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ অনেক জ্ঞানী গুণীজন আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করেছেন। তো এখনও করছেন, নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাংলা ব্যাকরণকে আন্তর্জাতিক অঙ্গনেও একটি সমৃদ্ধ ব্যাকরণে পরিণত করার জন্য, যেমনিভাবে অন্যান্য ব্যাকরণ সমৃদ্ধ রয়েছে। তাহলে দেখো আমাদের আমরা বলতে চাচ্ছি যে বাংলা ভাষা ও সাহিত্যের উৎপত্তি 7ম শতাব্দীতে, কিন্তু ব্যাকরণের উৎপত্তি কিন্তু আমরা পাচ্ছি
শতকে, অর্থাৎ 1743-এর পর থেকে আমরা পাচ্ছি। তো এখন দেখো, তাহলে আমরা এটাই সিদ্ধান্তে আসতে পারি যে আগে পরিবর্তন হয়, তারপর সেটা ব্যাকরণে আসে। তো তেমনিভাবে দেখো, এই লাল এই শব্দটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? নাল, অর্থাৎ লাল শব্দটি নাল শব্দে রূপান্তরিত হয়েছে। এখন আমরা সেটা ব্যাকরণে বলছি যে দুটি সমবর্ণ ছিল, তার একটির পরিবর্তন হয়েছে, প্রথমটির পরিবর্তন হয়ে ল পরিবর্তিত হয়ে ন হয়েছে। অর্থাৎ আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে এই যে লটা ন লিখে রাখো তোমাদের খাতায়। দ্বিত্ব ব্যঞ্জন আমরা বলি সকালবেলা উঠে, পাক্কা কথা, ছাক্কা কথা। ছাক্কা কথা মানে কি? সলিড কথা, অর্থাৎ নির্ভেজাল কথা। তো সকালকে আমরা একটু বাড়তি জোর দিয়ে বলে থাকি সকালবেলা। তো তুমি আর ফোন দেওয়ার সময় পাওনি, এই সকালবেলা আমার ঘুম ভাঙিয়েছো। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য ভাষাতেও কিন্তু এই রিজিওনাল কলুকুয়াল স্টাইল বিদ্যমান রয়েছে। অর্থাৎ রিজিওনাল কলুকুয়াল স্টাইল অর্থাৎ আঞ্চলিকতা, এটা কিন্তু শুধু বাংলা ভাষার সম্পদ নয়, পৃথিবীর অন্যান্য ভাষাতেও কিন্তু এই আঞ্চলিক ভাষার এই দ্বিত্ব ব্যঞ্জন এই দ্বিত্ব ব্যঞ্জন কথাটা হলো যে আমরা এটা কিন্তু নাম শুনে অনেকটা বুঝতে পারছি যে দ্বিত্ব অর্থ দুইবার। আমরা বুঝতেই পারছি যে দুইবার হচ্ছে। ব্যঞ্জন বর্ণ কয়বার হচ্ছে? দুইবার হচ্ছে। অর্থাৎ এই দুইবার ব্যঞ্জন হবে। যেমন দেখো, অর্থাৎ একই ব্যঞ্জন বর্ণ শব্দের মধ্যে কখনো কখনো জোর দেওয়ার জন্য, শব্দের যে ধ্বনি থাকে শব্দে জোর দেওয়ার জন্য শব্দের মধ্যে ব্যবহৃত ব্যঞ্জন বর্ণগুলো যখন দুইবার ব্যবহৃত হয় তাকে আমরা দ্বিত্ব ব্যঞ্জন বলি। আমাদের কি কোনো প্রশ্ন জমা হয়েছে কমেন্ট বক্সে? আমি আরেকবার চেক করে নিচ্ছি। না, এই মুহূর্তে কোনো প্রশ্ন জমা হয়নি। যদি কোনো প্রশ্ন জমা হয় তো আমরা সেটা উত্তর প্রদান করব। তো আমাদের যে দেখো দ্বিত্ব ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হবে, তাহলে আমরা বলতে পারি যে এই কখনো কখনো জোর দেওয়ার জন্য, হ্যাঁ, কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য, শব্দে জোর দেওয়ার জন্য কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য একই ব্যঞ্জন ধ্বনি দুইবার উচ্চারিত হয়, দুবার উচ্চারিত হয়। এই বিষয়টিকে অর্থাৎ কে আমাদের কখনো কখনো কে এই একই ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয়, এই দুইবার উচ্চারিত হওয়ার বিষয়টিকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। কি বলে? দ্বিত্ব ব্যঞ্জন বলে। আচ্ছা, যেমন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি যে সকালবেলা, সকাল, এই সকাল শব্দটা থেকে এই যে ক ধ্বনি রয়েছে, এই ক ধ্বনিটা দুবার উচ্চারিত হয়। যেমন সকাল, সকাল থেকে সকাল। হ্যাঁ, আবার যদি আমরা লিখি যে পাকা, পাকা কথা, হ্যাঁ, পাকা কথা, এটা পাক্কা। হ্যাঁ, ছাকা জবাব, হ্যাঁ, ছাকা জবাব মানে নির্ভেজাল, অ্যাকুরেট, সেটাকে সাক্কা।
ছাকা থেকে কি ছাক্কা, তো পাকা থেকে পাক্কা, সকাল থেকে সক্কা। তাহলে আমরা বলছি যে কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য একই ব্যঞ্জন ধ্বনি, দেখো একই ব্যঞ্জন ধ্বনি দুবার উচ্চারিত হলে, শব্দে জোর দেওয়ার জন্য, শব্দে জোর দেওয়ার জন্য একই ব্যঞ্জন ধ্বনি দুবার উচ্চারিত হয়। আবার বলছি, শব্দে জোর দেওয়ার জন্য একই ব্যঞ্জন ধ্বনি দুবার উচ্চারিত হয়, এই বিষয়টিকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন সকাল থেকে সক্কাল, পাকা থেকে পাক্কা। হ্যাঁ, এবার আমরা চলে যাব ব্যঞ্জন বিকৃতি, আরেকটি ধ্বনি পরিবর্তন। দেখো ব্যঞ্জন বিকৃতি, একটু তোমরা খাতায় লিখে নাও, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, এই ব্যঞ্জন বিকৃতিটা হলো, যেমন দেখো কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট, বা ধাইমা থেকে দাইমা, ধাইমা থেকে দাইমা। হ্যাঁ, এটাকে আমরা এর আগে 11টি পড়েছি, 12, এবার 13 নম্বরে লিখতে পারি। যেমন দেখো ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, এই বিচ্যুত হওয়া মানে ঝরে পড়া, ছুটে পড়া, খসে পড়া, ঝরে পড়া, চ্যুত হওয়া। হ্যাঁ, মানে বাদ পড়া, লোপ পাওয়া। একই ধরনের যখন দুটি ধ্বনি থাকে, যেমন দেখো বড়, হ্যাঁ দাদা, এই বড় দাদা থেকে বড়দা। দেখো এই যে দাদা লিখতে আমাদের দুটো দ আকার ব্যবহৃত হয়েছে, এখান থেকে যখন একটি ধ্বনি লোপ পেয়েছে, অর্থাৎ দুটি সমব্যঞ্জনের একটি যখন লোপ পায়, আগে আমরা পড়েছি দুটো সমবর্ণের একটির পরিবর্তন, লোপ না কিন্তু। যেমন শরীর থেকে শরীর, ওখানে দুটোই র ছিল, একটা পরিবর্তন হয়ে ল হয়ে গিয়েছে। আর এখানে হলো দুটো আছে, তার একটাকে বাদ দিয়ে দেয়া, হ্যাঁ একটাকে বাদ দিয়ে দেয়া, এই বিষয়টা হলো ব্যঞ্জন চ্যুতি। অর্থাৎ এই দুটি সমব্যঞ্জনের একটিকে বাদ দেয়া হলে এই বিষয়টা কি বলা হয়, ব্যঞ্জন চ্যুতি। এরপরে দেখো রয়েছে অন্তর্হতি, অন্তর্হতি। তাহলে দেখো আমরা ব্যঞ্জন বিকৃতি পড়েছি, ব্যঞ্জন চ্যুতি পড়েছি, এবং ব্যঞ্জন অন্তর্হতিটা, যেমন ধরো আমরা উদাহরণ দিতে পারি যে ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন লয় গ, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন। এরপরে অন্তর্হতির পরে রয়েছে অভিশ্রুতি, এটা একেবারেই সহজ। অভিশ্রুতিটা অনেকটা সাধুচলিতের পার্থক্যের মতো। যেমন বলিয়া থেকে বলে, বলিয়া থেকে বলে, শুনিয়া থেকে শুনে, শুনিয়া থেকে শুনে, করিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে। এই যে পরিবর্তনগুলো সাধুচলিতের মতো, এই পরিবর্তনগুলো হলো অভিশ্রুতি। এরপর রয়েছে হকার লোপ। দেখো শব্দের মাঝখানে যখন হ লোপ পায়, শব্দের মাঝে যদি হ লোপ পায়, তাহলে বিষয়টিকে বলা হয় হকার লোপ। একইভাবে রকার লোপ রয়েছে, যেমন দেখো আমরা একটু লিখে ফেলি, 16 নম্বর দিবে হকার লোপ, হকার লোপ। তাহলে দেখো হকার লোপ একদম বিষয়টা খুবই সহজ, যে যখন শব্দের মধ্যে হ লোপ পায় তখন এই বিষয়টাকে হকার লোপ বলে। যেমন ধরো আমরা যদি উদাহরণ দেই, গাহিল, গাহিল থেকে গাইল, গাহিল থেকে গাইল। দেখো এখানে হ ছিল, এই হটা কিন্তু আর এখানে নেই, এখানে নেই।
এই হ্রস্ব ইকারটা এখানে হ্রস্ব ই হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা হকার লোপ মানে শব্দের মাঝখানে থেকে যদি বা শব্দের ভেতর থেকে যদি হ লোপ পায় তাহলে এই বিষয়টাকে হকার লোপ বলে। শব্দ থেকে যদি হ লোপ পায়, শব্দ থেকে যদি হ লোপ পায় তাহলে বিষয়টাকে হকার লোপ বলে। যেমন গা হি লো, এখানে হর সাথে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে হয়ের পরে ই ধ্বনি আছে, হ ধ্বনিটি লোপ পেয়েছে। যেহেতু হ ধ্বনিটি লোপ পেয়েছে তাই এটিকে আমরা হকার লোপ বলতে পারি। এরপর আছে রকার লোপ। রকার লোপ এই একইভাবে যে শব্দের ভেতর থেকে যদি র ধ্বনি লোপ পায় তাহলে সে বিষয়টাকে রকার লোপ বলা যায়। যেমন আমরা যদি বলি যে করলাম থেকে করলাম, তর্ক থেকে তক্ক। হ্যাঁ, তর্ক যদি আমরা একটা শব্দ উদাহরণ নেই যে তর্ক, তর্ক শব্দটা থেকে আমরা তক্ক উদাহরণটা নিতে পারি। তর্ক, এটা থেকে তক্ক। তাহলে দেখো এখানে যে রেফটা আছে এই রেফটা কিন্তু এখানে নেই। হ্যাঁ, এখানে কিন্তু এটা বাদ পড়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারছি রকার লোপ। এরপর রয়েছে অশ্রুতি এবং বশ্রুতি। হ্যাঁ, অশ্রুতি এবং বশ্রুতি রয়েছে। দেখো অশ্রুতি ও বশ্রুতি। হ্যাঁ, আমরা কিছু শব্দ লিখি, যেমন দেখো মা আমার। হ্যাঁ, এই শব্দটা যদি একসাথে উচ্চারণ করি তাহলে হয়ে যায় মায়া আমার। কি হয়ে যায়? মায়া আমার। আবার যদি আমরা লিখি যে যাওয়া, দেখো যাওয়া, যাওয়া, খাওয়া। হ্যাঁ, এই শব্দগুলো ওয়া উচ্চারণ হয়। হ্যাঁ, ওয়া 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 উচ্চারণ হয়। তো এখানে আমরা অশ্রুতি এবং বশ্রুতি পাচ্ছি, মানে অন্তস্থ অ এর মতো উচ্চারণ হয়। মা আমার উচ্চারণ করলে মা আমার। হ্যাঁ, অন্তস্থ অ এর মতো উচ্চারিত হয়, এজন্য এটাকে অশ্রুতি বলা হয়েছে। আবার যাওয়া, খাওয়া, নেওয়া, এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে একটা ওয়া এর উচ্চারণ হয়। অর্থাৎ এগুলোকে আমরা যেমন ইংরেজিতে সেমি ভাওয়েল পড়ি। হ্যাঁ, তো সেমি ভাওয়েলের মতো। তো এর মধ্যে দিয়েই আমাদের ধ্বনির পরিবর্তন শেষ হলো। আমরা আশা করি তোমরা স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধ্বনির পরিবর্তনটা, আমরা আজকে ধ্বনির পরিবর্তনের 4র্থ ক্লাস ছিল, আশা করি এই বিষয়গুলো তোমরা আত্মস্থ করতে পেরেছো। এখান থেকে তোমরা বিশেষ করে আমাদের যে ধ্বনি পরিবর্তনের মধ্যে সমীভবন, হ্যাঁ, স্বরলোপ, স্বরাগম, এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে। আর তোমাদের ধ্বনি পরিবর্তনে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের সেই প্রয়োজনে এই বিষয়ের উপরে আরও ক্লাস নিব, যেই ক্লাসে আমরা এই ধ্বনির পরিবর্তনের আরও বিস্তারিত আলোচনা করব। যদি তোমাদের কোনোটা সমস্যা থাকে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। তো আমাদের দেখো এই যে আজকের যে ধ্বনি পরিবর্তনগুলো আমরা সম্পন্ন করলাম, সেখানে কিন্তু আমাদের কয়েকটা বিষয় দেখো, এই স্বরাগম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে স্বরাগম, এই স্বরাগমের বিষয়টা, এটার সাথে কিন্তু আরেকটা বিষয় আমরা স্বরলোপ, হ্যাঁ, স্বরলোপ এটা বলতে পারি। দেখো স্বরাগমের বিষয়টা হলো যে স্বরধ্বনির আগমন ঘটে, আর স্বরলোপটা হলো স্বরধ্বনি বাদ পড়ে যায়। এই দুটো বিষয় দেখো। স্বরাগমের একটা উদাহরণ দেই, যেমন স্কুল, স্কুল থেকে শব্দটা হয় স্কুল। হ্যাঁ, এখানে একটা অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটেছে, এই জন্য এটাকে আমরা বলছি স্বরাগম। আবার যদি বলি রত্ন থেকে রতন, আবার যদি বলি যে দিশা থেকে দিশ, দিশা থেকে দিশ, বেঞ্চি থেকে বেঞ্চ। আচ্ছা, তাহলে দেখো এই দিশ থেকে দিশা আমরা যে স্বরধ্বনির আগমন বলছি, তাহলে দেখো
এই যে আমরা বিষয়গুলো, স্কুল থেকে স্কুল, এখানে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। রত্ন থেকে রতন, এখানেও কিন্তু ত, এখানে ত আর ন যেহেতু যুক্ত ব্যঞ্জন, সেহেতু এই তর মধ্যে কিন্তু স্বরধ্বনি নেই। হ্যাঁ, যেটা নয়ের মধ্যে আছে, এখানে কিন্তু ত এর মধ্যে একটা স্বরধ্বনি অ আছে। হ্যাঁ, এখানে যুক্ত ব্যঞ্জন হওয়ার কারণে এই ত এর মধ্যে অটি নেই। আমরা জানি যে যুক্ত ব্যঞ্জন গঠনের একটা শর্ত আছে। যুক্ত ব্যঞ্জন গঠনের কয়টা শর্ত? একটা শর্ত হলো যে দুটো ব্যঞ্জনের মাঝে যখন স্বরধ্বনি না থাকে তখন সেটা যুক্ত ব্যঞ্জন হয়। তার মানে হলো এবং ত এবং ন এই দুটো ব্যঞ্জন ধ্বনির মাঝে, অর্থাৎ ত এর সাথে যে অ ছিল সেটা এখানে নেই, তাই বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখন এই তাহলে এখানে তর মধ্যে অ আছে, এখানে তর মধ্যে অ ছিল না, এখানে ত এর মধ্যে অ আছে। যেহেতু এখানে অ এসেছে তাই এটাকে আমরা আগমন বলতেছি স্বরধ্বনির, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আদি স্বরাগম, আদি স্বরাগম, এটাকে বলতে পারি মধ্য স্বরাগম, এটাকে বলতে পারি অন্তঃস্বরাগম। হ্যাঁ, অন্তঃস্বরাগম। একইভাবে স্বরলোপের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে অলাবু, অলাবু, লাবু, লাউ। হ্যাঁ, অলাবু, লাবু, লাউ। দেখো এখানেও কিন্তু স্বরধ্বনি ছিল, এটা এখানে নেই, লোপ পেয়েছে, অর্থাৎ এটা আদি স্বরলোপ। হ্যাঁ, এটা হলো কি আদি স্বরলোপ। আবার যদি আমরা লিখি স্বর্ণ, এই শব্দটি যদি লিখি সুবর্ণ, দেখো মধ্য স্বরলোপ আমরা এজন্য বলছি যে এই শব্দের আগে স্ব রয়েছে এবং তারপরে উ রয়েছে, এই উ ধ্বনিটি লোপ পাচ্ছে। আবার অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ। হ্যাঁ, অন্ত স্বরলোপ, যেমন আজি থেকে আজ, আজি থেকে আজ, আজি থেকে আজ। তাহলে দেখো আমরা বলতে চাচ্ছি যে স্বরাগম, স্বরাগম মানে শব্দের মধ্যে স্বরধ্বনি ছিল না কিন্তু অতিরিক্ত স্বরধ্বনির আগমন হয়েছে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে। শব্দের মধ্যে যখন এরকম স্বরধ্বনির আগমন ঘটে এই বিষয়টাকে বলা হয় স্বরাগম। এবং যখন স্বরধ্বনিটা প্রথমে আসে তখন আদি স্বরাগম, যখন মাঝে আসে তখন মধ্য স্বরাগম, যখন শেষে আসে তখন তাকে অন্তঃস্বরাগম বলে। তাহলে স্বরাগম বিষয়টা হলো উচ্চারণের সুবিধা, সেটা শুরুতে ঘটলে আদি স্বরাগম, মাঝে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্তঃস্বরাগম। একইভাবে ঠিক এটার বিপরীত, এখানে যেমন আগমন ঘটেছে, হ্যাঁ এন্ট্রি হয়েছে, এখানে এক্সিট হবে, বের হয়ে যাবে, লোপ থেকে লাবু হয়েছে, এখানে অ ছিল সেই অটা কিন্তু এখানে বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, আবার এই লাবু শব্দটা থেকে পরবর্তীতে আরেকটা পরিবর্তন দিয়ে লাউ হয়েছে। লাউ মানে বোঝো তো, লাউ অর্থ কদু, কদু চেনো তোমরা, নিশ্চয়ই চিনে থাকবে। তো এই অলাবু, লাবু, লাউ। হ্যাঁ, লাউ কিন্তু পেটের জন্য খুব ভালো, এটা তোমরা নিয়মিত খেতে পারো। তো মধ্য স্বরলোপ, যেমন দেখো এই সুবর্ণ শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে স যোগ উ, হ্যাঁ সুবর্ণ, এরপরে ব রয়েছে, তার মানে আমরা এই স এর পরে যেহেতু উ আছে তাই আমরা এটাকে মধ্য স্বরলোপ বলছি। এটাকে কি বলছি আমরা? মধ্য স্বরলোপ। এবং অন্তঃস্বরলোপ, যেমন দেখো আজি থেকে আজ, এই আজি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা আজ, দেখো আ জ ই, এই যে তিনটা স্বরধ্বনি রয়েছে বা তিনটা স্বরবর্ণ রয়েছে, এর শেষেরটা এখন আর এখানে নেই। আছে কি স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছি যে এখানে আ জ ই অর্থাৎ আজি, এই ই ধ্বনিটা কিন্তু এখানে নেই, অর্থাৎ এখানে শুধু আ এবং জ ধ্বনি রয়েছে, এখানে ই ধ্বনিটি লোপ পেয়েছে। এজন্য যেহেতু ইটা শেষে ছিল এজন্য আমরা এটাকে অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ বলছি। দেখো যে অন্তঃস্বরলোপ বলার কারণ হলো যে শেষের স্বরধ্বনি লোপ পেয়েছে, তাই এটিকে আমরা অন্তঃস্বরলোপ বলছি। তাহলে দেখো আদি স্বরাগমের বিপরীত হলো আদি স্বরলোপ, আবার মধ্য স্বরাগমের বিপরীত হলো মধ্য স্বরলোপ, অন্তঃস্বরাগমের বিপরীত হলো অন্তঃস্বরলোপ। বিষয়টা কিন্তু খুবই সুন্দর, সহজ এবং আকর্ষণীয় বটে।
তোমরা যদি লেখাপড়ার মধ্য থেকে আনন্দ খুঁজে নাও তাহলে কিন্তু সব সময় তোমরা আনন্দের মধ্যে থাকবে, কারণ পড়ালেখা করলে নিত্য নতুন বিষয়গুলো জানা যায়, অর্থাৎ প্রতিনিয়ত আমরা নতুন নতুন বিষয়গুলো জানতে পারি, যে কারণে পড়ালেখার মধ্য থেকে অনেক আনন্দ উপভোগ করা সম্ভব। তোমরা পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করো, বইগুলো পড়ো, দেখবে অনেক নতুন নতুন বিষয় তোমরা জানতে পারবে, যেখান থেকে তোমরা অনেক আনন্দ উপভোগ করতে পারবে। তো এই আনন্দ উপভোগ করার জন্য তোমাদেরকে বই পড়তে হবে। আর আপাতত আমি এই ক্লাস থেকে বলছি তোমরা পাঠ্যপুস্তকগুলো বেশি বেশি করে পড়ো, এতে তোমাদের ব্যক্তিগত জীবনে যেমন জানাশোনার পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, তেমনি তোমাদের পরীক্ষার প্রস্তুতিও সুন্দর চমৎকারভাবে হবে। তো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।